এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এখনও পর্যন্ত জানে না যে আমার উপর হামলাই হয়েছে, অথচ এনসিপির আক্তার হোসেন আর আমি জেলখানায় কন্ডেম সেলে একই সেলে ছিলাম, একই সাথে। জেলখানায় যখন তার মেন্টাল অবস্থা একদম বাজে হয়ে যায় তখন আমি তার সাপোর্টিংয়ে ছিলাম। সেই ট্রমাটা থেকে তাকে বের করে আনতে হয়েছে আমাকে। আমি নিজেও একটা প্রকার ট্রমায় ছিলাম এক প্রকারে, সেই ট্রমা থেকে আমি তাকে ফিরে আনছি। সে যদি জানতে না পারে, এবং নাহিদ ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছিলাম, নাহিদ ভাইও আমার রেসপন্স করেনি। তো সেই জায়গায় তো একমাত্র আসিফ ভাই কোনো দোষী হতে পারে না। আসিফ ভাই তো তার প্রতিনিধিদের মাধ্যমে খোঁজখবর নিয়েছে, অন্যরা তো কেউ খোঁজখবরও নেয়নি। এবং বর্তমানে আসিফ ভাই আমার সব চিকিৎসার ব্যবস্থা করতেছে। সোশ্যাল মিডিয়াতে আপনি একটা অভিমান করে পোস্ট দিয়েছিলেন আসিফ মাহমুদ বর্তমান উপদেষ্টার বিরুদ্ধে অভিমান করে, এই বিষয়ে যদি খুলে বলতেন। আসলে এটা অভিযোগ না, বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের অভিমান থাকতেই পারে। আসিফ মাহমুদ ভাই রাজনৈতিকভাবে আমার সিনিয়র হলে আমি তার খুব কাছের এবং ক্লোজ ছোট ভাই ছিলাম। আমাকে সে অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়েছে। আমরা একসাথে খেলেছি, খেয়েছি, ঘুমিয়েছি, অনেক কিছুই একসাথে আমরা করেছি। সেই জায়গা থেকে আমার একটা অভিমান যে আমার উপর যখন ধানমন্ডি 32 অ্যাটাকটা হয়, ভাই আমার সাথে সাথে আমার ফোনটা রিসিভ করে নেয়। হয়তো সে ব্যস্ত থাকতে পারে, কিন্তু তা ভাইয়ের উচিত ছিল যে সময় মতো খোঁজখবর। তো ভাই পরবর্তীতে অন্য একটা মাধ্যমে খোঁজখবর নিয়েছিল, কিন্তু সেটা আমি জানতে পারি নাই, বিদায় আমি একটা ফেসবুকে অভিমানিত একটা স্ট্যাটাস দিয়েছিলাম। কিন্তু স্ট্যাটাসটা দেওয়া আমার উচিত হয় নাই বলে আমি মনে করি, কারণ আসিফ ভাই ছাড়া অন্য কেউ আমার সাথে, যে এনসিপি যারা রয়েছে, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এখনও পর্যন্ত জানে না যে আমার উপর হামলাই হয়েছে, অথচ এনসিপির আক্তার হোসেন আর আমি জেলখানায় কন্ডেম সেলে একই সেলে ছিলাম, একই সাথে। জেলখানায় যখন তার মেন্টাল অবস্থা একদম বাজে হয়ে যায় তখন আমি তার সাপোর্টিংয়ে ছিলাম, যে ভাই আপনি মনোবল হারাবেন না, আমি আছি, আমি বেঁচে থাকতে আপনার কিছু হতে দেব না। সে তখন নববিবাহিত ছিল, সে ট্রমাটা থেকে তাকে বের করে আনতে হয়েছে আমাকে। আমি নিজেও একটা প্রকার ট্রমায় ছিলাম এক প্রকারে, সেই ট্রমা থেকে আমি তাকে ফিরে আনছি। সে যদি জানতে না পারে, এবং নাহিদ ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছিলাম, নাহিদ ভাইও আমার রেসপন্স করেনি। তো সেই জায়গায় তো একমাত্র আসিফ ভাই কোনো দোষী হতে পারে না। আসিফ ভাই তো তার প্রতিনিধিদের মাধ্যমে খোঁজখবর নিয়েছে, অন্যরা তো কেউ খোঁজখবরও নেয়নি। এবং বর্তমানে আসিফ ভাই আমার সব চিকিৎসার ব্যবস্থা করতেছে। তাহলে ওইটা এক প্রকার অভিমান ছিল, যেটা ঘটতেই পারে, স্বাভাবিক। ছোট ভাই বড় ভাই সম্পর্কে এটা হতে পারে। আমার ছোট ভাই আমার সাথে অভিমান করে। আমার ছোট ভাই বর্তমানে ছাত্র অধিকার পরিষদে সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিল। তো মতের একটা ডিভাইডেশন হয়ে রয়েছে কিন্তু অলরেডি ঘরে। তো সেই জায়গা থেকে আমার সাথে সে অভিমান করে, তুই পরিষদ আমাকে, যেহেতু আমরা প্রায় 2-3 বছরের গ্যাপ, তো রাজনৈতিক একই মূলধারায় একই সরকার বিরোধী রাজনীতি করার কারণে বন্ডিংটা আরও বেশি, আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু রক্তের একটা সম্পর্ক, বন্ডিংটা আরও বেশি মজবুত ছিল। তো ওই জায়গা থেকে সে আমাকে আমি বড় হলেও সে আমাকে তুই করে বলে যে তুই কেন পরিষদ ছেড়ে গেলি, পরিষদ তো ছেড়ে যাওয়াটা উচিত হয় না। তখন আমি বলি যে পরিষদ যে বাজে আচরণ করেছে আমার সাথে, সেটা তো কোনোভাবে কাম্য ছিল না। আর পরিষদ, তখন নূর ভাই বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ শাখা যদি না থাকে তাহলে পরিষদের কোনো কিছুই হবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু পরিষদ খুব বাজেভাবে ড্যামেজ খায় এটাতে। যখন ছাত্র শক্তি গঠিত হয় তখন দেশবাসী কিন্তু গণতান্ত্রিক ছাত্র শক্তি ছিল। আপনি নিরাপদ সড়ক চাই আন্দোলন থেকে শুরু করে 24 পর্যন্ত ভূমিকা রেখেছেন, আর আমরা এটাও জানি যে আপনি অনেক লেখালেখি করেন, কবিতা লেখেন। তো আপনার লেখাকে কেন্দ্র করে আপনার উপরে হামলা হয়েছিল, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন। আমি মূলত লেখালেখি করি 2016 সাল থেকে। তখন আমি মাত্র ক্লাস 9ম শ্রেণীতে, আমি পড়ি। তখন আমার আব্বু একজন বাউল শিল্পী ছিলেন। আমাদের জেলাতে সে খুবই স্বনামধন্য বাউল শিল্পী ছিলেন, খুবই পরিচিত, সবাই তাকে রেসপেক্ট করে। তো আব্বুর 2টা গুণ ছিল, এক হচ্ছে গান গাওয়া আর এক হচ্ছে লেখালেখি করা। তো আমি পেয়েছি রক্তের ধারাবাহিকতা, আমি পেয়েছি লেখালেখির গুণটা, আমার ছোটো ভাই পেয়েছিল গান গাওয়ার ধরনটা। তো যেহেতু জন্মসূত্রে এটা পাওয়া, তো আমার লেখার হাত খুবই ভালো ছিল। যখন আমি দেখলাম যে দেশে সাহিত্যকে বলা হয় সমাজের অন্যতম একটি দর্পণ, সমাজকে প্রতিচ্ছবির মাধ্যমে তুলে আনে সাহিত্য, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা আমলে কিছু তেলবাজ
সরকারের যে অন্যায় অপকর্ম, দুর্নীতি, লুটতরাজ, বিচারহীনতা, এই ধরনের অপকর্মগুলোকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ন্যারেটিভ উৎপাদন করতো। তারা লিখতো যে উন্নয়ন উন্নয়ন, মানে তবজি গন্তেই থাকতো, কিন্তু এদিকে যে মানুষ মারা যাচ্ছে, মানুষ না খেয়ে আছে, সেটার দিকে তাদের নজর যাচ্ছিল না। তখন আমি চিন্তা করলাম যে সাহিত্য যেহেতু সমাজের দর্পণ, সেহেতু আমি সমাজকে তুলে ধরবো। আমি এর বিপক্ষে যে সবাই না লিখলেও আমি লেখালেখি শুরু করব। পরিপ্রেক্ষিতে 2023 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ বের হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি বইমেলায়, দ্য বাস্টার্ড উন্নয়ন নামে। তো বাস্টার্ড উন্নয়ন নাম আমি কেন দিয়েছি, এটাকে কেন্দ্র করে ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা তখন বাংলা বাজারে আমার উপর ব্রুটাল অ্যাটাক চালায়। এর পরবর্তীতে যখন আমি অ্যাটাক খাওয়ার পরেও যখন আমি বইটা বের করে আনি, বইমেলাতে উঠাই, তখন টিএসসিতে আবার পুনরায় আমার উপর নির্মমভাবে অ্যাটাক চালায়। 2 দফা হামলা করেছিল। আমার প্রতিবাদের ভাষাটা ততটা স্ট্রং না হলেও কিন্তু তারা আমাকে রুখে দিতে চেয়েছিল যে আমি যেন আর লিখতে না পারি। তারা আমাকে 2023 সালে বইমেলার সময় টিএসসিতে যে হামলাটা করে, সেই হামলাতে আমি প্রায় দীর্ঘ 8 মাস মেন্টালি আনস্টেবল ছিলাম। আমি কোনো ধরনের কোনো কাজ করতে পারিনি, আমি কোনো ধরনের পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি, আমি কোনো ধরনের লেখালেখি করতে পারিনি। আমাকে ন্যূনতম কোনো সহযোগিতা করেনি কেউ, কোনো সরকার থেকে। একজন লেখক যদি সমাজকে তুলে ধরতে না পারে, তখন তো সমাজের আর কিছু থাকে না। 2024 সালে যখন আমি জেলখানায় বন্দী হই, গুম পরবর্তী অবস্থায় যখন আমাকে জেলখানায় নিয়ে যায়, তখন আমি ভিন্ন গোপন মাধ্যমে 1000 টাকা একটা খাতা এবং 100 টাকা দিয়ে 5 টাকার একটা কলম কিনেছিলাম। ওই খাতা কলম দিয়ে আমি কিছু কবিতা লিখি, প্রতিবাদী, যেগুলো ভয়তন্ত্র। কিন্তু এটার ক্ষেত্রে আমার বাধা প্রাপ্তি শিকার হইতে হয়েছিল। এক কারারক্ষী এসে আমাকে খুবই বাজেভাবে হ্যারাসমেন্ট করতে চেয়েছিল। পরবর্তীতে আক্তার ভাই, যিনি ছিলেন এনসিপির সদস্য সচিব, তিনি তার পরিচয় দেন যে তিনি পূর্বেও জেলে ছিলেন এবং সেই কারারক্ষী তার পরিচিত ছিল বিধায় সেই যাত্রায় আমি রেহাই পাই যে আমাকে কারা অপরাধ থেকে মুক্ত পাওয়া যায়। তো লেখাই কিন্তু কারাগারে অপরাধ করে রাখিয়েছে তারা, মানে কতটা অমানবিক হতে পারে বিষয়গুলো। তো পরবর্তীতে যখন আমি জেলখানা থেকে মুক্তি পাই, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার আগেই 6 আগস্ট স্পেশাল অর্ডারে আমি মুক্তি পেয়েছিলাম। তখন আমি বের হয়ে আমার খাতা কলমগুলো নিয়ে বের হয়েছিলাম। তো পরবর্তীতে সেটা 16 ডিসেম্বরকে কেন্দ্র করে ভয়তন্ত্র নামে কাব্যগ্রন্থে সংকলিত হয় কবিতাগুলো। এটা আপনারা বইময় প্রকাশনীতে প্রকাশিত হয়েছিল এবং রকমারিতে পাবেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়।
আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।